আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় বিচার ও জনগণের কাছে ক্ষমতা ফেরানোর অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন। পরবর্তী যুক্তিতর্ক আগামীকাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের আবেদন যাচাই বাছাই করে প্রকৃত সংস্থাকে নির্বাচিত করবে কমিশন, জানালেন ইসি সচিব। $6 বিলিয়ন ঋণ শোধ করে এখন দেশের রিজার্ভ $32 বিলিয়ন, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বিটিভির নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব শুরু, চলবে 21 অক্টোবর পর্যন্ত। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প ও মধ্যস্থতাকারী 3 দেশের সই, বিশ্বের কোটি কোটি মানুষের প্রার্থনার প্রতিফলন এই চুক্তি, ট্রাম্পের মন্তব্য। এবং আবুধাবিতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত সংবাদ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে বক্তৃতাকালে তিনি এই প্রস্তাবনা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ক্ষুধা সংঘাত চক্র ভেঙে যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরুর মাধ্যমে সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধার কারণ অভাব নয়, এর কারণ আমরা যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি তার ব্যর্থতা। সামাজিক ব্যবসায় ভালো হলো সামনের দিকে এগোনোর পথ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অবশ্যই সামাজিক ব্যবসা তহবিল গড়ে তুলতে হবে। প্রফেসর ইউনূস বলেন, চূড়ান্ত লক্ষ্য হলো 3-0 পৃথিবী গড়ে তোলা। তিনি 3-0 বিশ্ব গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন। We'll hold our national election, and with it we institutionalize our commitment to justice and people's power. But let us speak the truth very clearly. Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. We must change the system. Let me propose a few steps. Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience. Create regional food banks to manage shocks and stabilize supply chains. Create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. End export bans. Trade rules must support food security, not undermine it. Ensure access to and development of technology and innovation, especially for the global south and to the rural youth, both boys and girls. But we must go deeper. We must rethink the entire economic system. The old way, which is based on profit-maximizing business, has left billions behind. We need to add a new kind of business. We call it social business, a business without personal profit, that solves problems, not creates them.
by creating sustainable businesses. Many social businesses are growing around the world, but without any policy support, without any institutional recognition. We must change that. Ultimate objective is to create a world of 3 zeros, a world with zero wealth concentration to end poverty. You cannot end poverty with allowing wealth concentration in a limitless way. Zero unemployment by replacing it with entrepreneurship for all. Zero net carbon emissions. This is not a dream. It's a necessity. The only way to save the world. এর আগে FAO সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। FAOর মহাপরিচালক কোডং ইউ প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে বক্তৃতার পাশাপাশি ফোরামের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ইতালির রোম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের পাঠানো তথ্যের ভিত্তিতে খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। ফোরামের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুনা দা সিলভার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন প্রেসিডেন্ট সিলভা। বাইলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কীভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার, এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে উনি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসার জন্য। ফোরামের সাইডলাইনে প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠক করেন জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদ। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল মাইক্রোফাইন্যান্স মডেল বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ওরা আসলে বাংলাদেশের যে পভার্টি রিডাকশন বা মাইক্রোফিন্যান্স কিভাবে ইউজ করেছে সেটা ওরা আসলে বাংলাদেশ থেকে জানতে চায়। রোমের মেয়র রোবার্তো গুয়ালটিয়েরির সঙ্গে তার অফিসে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি সম্প্রদায়কে সমর্থন করায় মেয়রের প্রশংসা করেন। রোমের যে মেয়র ওনাকে ইনভাইট করেছিলেন, উনি একটা প্লেক ওনাকে দিয়েছেন। এই প্লেকটা হলো মার্কারাস অরেলিয়াসের প্লেক, যেটা রোমের যে মেয়র এর আগে এই যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট সহ অনেককেই দিয়েছেন। এছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর মহাপরিচালক ডক্টর কুডং ইউয়ের সঙ্গে সংস্থার সদর দপ্তরে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা গভীর সমুদ্র বন্দরে মাছ ধরার জন্য মহাপরিচালকের সহায়তা চান। ডক্টর কিউব সাথে মিটিংয়ে অনেকগুলো বিষয় এসছে। চিফ অ্যাডভাইজার মূলত 3টা বিষয় এই মিটিংয়ে উঠিয়েছেন। একটা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে আরও সাপোর্ট চাচ্ছি ডিপসি ফিশিংয়ের জন্য। বাংলাদেশের যে ল্যান্ডের যে আয়তন তার চেয়েও বেশি জায়গা এই আমাদের ওশানে আছে। ফিশের কোয়ান্টিটি কীরকম হবে এবং সেইটা আমরা লাভজনকভাবে আমরা এটাকে ক্যাচ করতে পারবো কিনা সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং এটা যাতে চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট নিয়ে আসবে। তো সেটার জন্য ওনার সাপোর্ট চাওয়া হচ্ছে। উনি বলেছেন যে হ্যাঁ ওনারা সাপোর্ট করবেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ। আমরা চাই না। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামীকাল পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ সকালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর জুলাই আন্দোলনকালীন সংঘটিত হত্যা ও
নির্যাতন সহ আওয়ামী লীগ সরকারের নানান অপকর্মের চিত্র তুলে ধরেন। এই সময় শহীদ পরিবারের স্বজন, আহত জুলাই যোদ্ধা, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, ফরেনসিক রিপোর্ট প্রদানকারী চিকিৎসক সহ সাক্ষীদের জবানবন্দি থেকে ঘটনাসমূহের বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এছাড়াও মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহৃত কিছু ভিডিও ফুটেজও যুক্তিতর্ক উপস্থাপনকালে আজ উপস্থাপন করা হয়। এই বিচারিক কার্যক্রম বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার দেখানো হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এছাড়া জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল। এই সংক্রান্ত প্রতিবেদন আগামী 23 অক্টোবর দাখিলের আদেশ দেন ট্রাইব্যুনাল 2। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের যাচাই বাছাই করে প্রকৃত সংস্থাকে নির্বাচন করবে কমিশন। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন ইসির সিনিয়র সচিব। ইসি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে ইসির অবস্থান একই। 19 অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি সিদ্ধান্ত নেবে। ইসি মনে করে শাপলাকে প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। তিনি বলেন, আরও কয়েকটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি। সব মিলিয়ে 19টি দেশে এই কার্যক্রম চলবে বলে জানান আখতার আহমেদ। $6 বিলিয়ন ঋণ শোধ করে এখন বাংলাদেশের বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে $32 বিলিয়ন। অযাচিত ব্যয়ের সংকোচন ও সঞ্চয় নীতির ফলেই অল্প সময়ে এই সফলতা পাওয়া সম্ভব হয়েছে। জাতীয় ফার্নিচার মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর AKM আখতারুজ্জামান সহ ফার্নিচার শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দ। মেলায় 278 স্টল অংশ নিয়েছে। এই মেলা চলবে 18 অক্টোবর পর্যন্ত। এই সময় রপ্তানি বাজার ব্যবস্থায় আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি ফার্নিচার ব্যবসায়ীদের নতুন উদ্ভাবনী দক্ষতা বাড়ানোর প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, ভোজ্য তেলের দাম এখন পর্যন্ত বাড়ানোর কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার, তবে বিষয়টি খতিয়ে দেখছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি, এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে যেহেতু এটা একটা নিয়ন্ত্রিত পণ্য, যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে, যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কি হবে না। সো আমি ICMAB এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট ICMAB থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে রিপোর্টটা এখনও আসেনি। সো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। কিছু তেল কোম্পানি একটা সংগঠিত অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। এখন যদি সামগ্রিকভাবে জনগণ এই অস্থিতিশীল অবস্থায় চলে যায়, তখন তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাট সরকার তার সক্ষমতার সকল কিছু প্রয়োগ করবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্ব আজ থেকে শুরু হয়েছে, চলবে 21 অক্টোবর পর্যন্ত। বিভাগীয় বাছাই পর্ব শেষ হয় গত 11 অক্টোবর। পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের জন্য চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নাজ স্মৃতি। নতুন করে বিভাগীয় বাছাই পর্ব শেষ হয়ে আজ থেকে শুরু হলো চূড়ান্ত বাছাই পর্ব, যা চলবে 21 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে। জাজেসদের বিহেভিয়ার অনেক ভালো, বা সংশ্লিষ্ট যারা ছিলেন সবার বিহেভিয়ার অনেক ভালো। মার্কিংও আমার মতে প্রপারলি মার্কিং হয়েছে। অনেক ভালো লেগেছে,
আমি আসলে ভাবতে পারিনি যে আমি এত দূর আসবো। আমার খুব ভালো লাগছে, আমি চাই আমি আরও এগোই। বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ 6 থেকে 11 বছরের নিচে এবং খ বিভাগ 11 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে। চূড়ান্ত বাছাই পর্বে সকাল থেকেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায়। আমরা অনেক ছোটবেলা থেকে এটা খুব আগ্রহ নিয়ে দেখতাম। এখন আমার মেয়ে এটাতে অংশ নিয়েছে, এটাতে আমি খুবই উচ্ছ্বসিত। প্রত্যেক ধাপের জাজেরা যথেষ্ট হেল্পফুল, ভুল যদি হয় ওনারা ধরিয়ে দিচ্ছেন। আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ধন্যবাদ বিটিভিকে এত সুন্দর আয়োজন করার জন্য। এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাদ সহ মোট 9টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন। একটা দেশের জন্য সংস্কৃতি একটা বিরাট একটা অংশ, মানুষের হৃদয়কে তৈরি করে ফেলে। এটা আসলে আমাদের বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে এই সুকুমার বৃত্তির চর্চা সেটা সবসময় করা উচিত। সারা বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে বাছাই করে নেওয়াটা খুব সহজ হবে বলে আমার মনে হয় না। এটি একটি সাংস্কৃতিক বান্ধব কর্মকাণ্ড। সেই জিনিসটি একদম শিশু বয়স থেকে যদি এটা আমরা বপন করতে পারি, তাহলে আমাদের শিশুরা যে বেড়ে উঠবে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে থেকে, অন্যান্য যে সমস্ত অনৈতিক কাজ থেকে তারা দূরে থাকবে। মেধা শক্তিকে নষ্ট করা যাবে না, ফুলকে ফুটতে দিতে হবে, পাখিকে উঠতে দিতে হবে। অডিশন কার্যক্রমের শুরুতে বিচারকদের সাথে কর্মকৌশল নিয়ে মত বিনিময়ে অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের কর্তা ব্যক্তিরা। 1000-এর কিছু বেশি কিশোর শিল্পীরা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এখন এই 1000-ই কিন্তু খুব ভালো শিল্পী, সবাই এত ভালো শিল্পী যে এদের মধ্যে বাদ বিচার করা খুব কঠিন। যেহেতু আপনাদের মতো গুণী মানুষ আছেন, যেহেতু এটা প্রতিযোগিতা, আমরা বিভিন্ন ফিল্টারের মধ্য দিয়ে সেরা শিল্পীদেরকে জয়েন করব। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে দেশের প্রতিটা শিশু স্বপ্ন দেখে একটি আলোকিত ভবিষ্যতের। কারণ তারা প্রত্যেকেই আশা করে নতুন কুড়ির মঞ্চ থেকে একদিন এগিয়ে যাবে অনেক দূর। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মিশরের শার্ম আল শেখে এক রিসোর্টে আয়োজিত শান্তি সম্মেলনে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে সই করল ডোনাল্ড ট্রাম্প সহ আরও 3 দেশের সরকার প্রধান। সোমবার জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3700 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। অন্যদিকে মুখে মুখে গাজার গণহত্যাকে বর্বর বললেও সৌদি আরব সহ আরও 5টি মুসলিম দেশ গোপনে সাহায্য করেছে ইসরায়েলকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। It was a moment to bask in the glory, absorbing the adoration of world leaders. মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের চুক্তিতে সই করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি পাকাপোক্ত হওয়ার ধাপে প্রবেশ করেছে। সোমবার এ চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই চুক্তির মধ্যস্থতাকারী 3 দেশ মিশর, কাতার ও তুরস্কের সরকার প্রধান। ইসরায়েল ও হামাসের মধ্যে শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতির 3 দিনের মাথায় প্রকাশ্য অনুষ্ঠানে এই চুক্তি সই হলো। ট্রাম্প সই করে বলেন, এই মুহূর্তে পৌঁছতে লেগেছে 3000 বছর। বিশ্বাস করতে পারেন? আর এবার এটা টিকেও থাকবে। এরপর পর্যায়ক্রমে মিশরের প্রেসিডেন্ট সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও একই নথিতে সই করেন। শার্ম আল শেখের রিসোর্টে 2 ডজনেরও বেশি
বেশি বিশ্বের নেতার উপস্থিতিতে ট্রাম্প বলেন, আজ সারা বিশ্বের জন্য একটি অসাধারণ দিন, মধ্যপ্রাচ্যের জন্য তো বটেই। But the momentous breakthrough that we're here to celebrate tonight is more than the end of the war in Gaza. It's with God's help, it'll be the new beginning for ট্রাম্প আরও মন্তব্য করেন, বিশ্বের কোটি কোটি মানুষের প্রার্থনার প্রতিফলন গাজা যুদ্ধবিরতি চুক্তি। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। সোমবার জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার তাদের মুক্তি দেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। কারাবন্দীদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিল শত শত ফিলিস্তিনি। এদিকে মুখে মুখে গণহত্যাকে নৃশংস বর্বর বললেও গোপনে ইসরায়েলকে নানাভাবে সাহায্য করেছে মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশ। হামাস ইসরায়েল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো। সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আরব মুলুকের মার্কিন দোসর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব, সঙ্গে ছিল বাহরাইন, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। গাজায় চলছে ধ্বংস আর লম্বা হয়েছে মৃত্যুর মিছিল। এই নৃশংসতার বিরুদ্ধে বিভিন্নভাবে আওয়াজ উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এই নিয়ে কেউ লিখেছেন কলমে, কেউ বলেছেন ক্যামেরার সামনে, কেউ বা নিজ সংসদে দাঁড়িয়ে। কিন্তু সত্য উচ্চারণের এই সাহসিকতা অনেক সময়ে হয়ে উঠছে অপরাধ। বিস্তারিত থাকছে গোলাম মর্তুজার প্রতিবেদনে। বিবিসি নিউজের চুক্তিভিত্তিক কর্মী মোহাম্মদ শালাবি 7 বছর কাজ করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংবাদ মাধ্যমে। গাজায় চলমান সংঘাতের ফুটেজ যাচাই করার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু সহকর্মীদের ভুল তথ্য প্রকাশের বিরোধিতা করে যখন তিনি প্রশ্ন তুললেন, তখনই থেমে যায় তার বিবিসি যাত্রা। প্রতিদিন আমি গাজা থেকে আসা ফুটেজগুলো দেখতাম। সেখানে শিশুদের ছিন্ন ভিন্ন দেহ, সাহায্যের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের হত্যা, চিকিৎসকদের তাদের দায়িত্ব পালন করার জন্য হত্যা করা ইত্যাদি। আমরা দেখছিলাম যুদ্ধাপরাধ ও গণহত্যার অকাট্য প্রমাণ। আমরা সেই প্রমাণ যাচাই করছিলাম, তথ্যগুলো মিলিয়ে দেখছিলাম। তারপর আমরা সম্পাদকের কাছে যেতাম এবং চাইতাম প্রকৃতপক্ষে যা ঘটেছে তেমনটি বলা, যা ছিল গণহত্যা, যুদ্ধাপরাধ। কিন্তু আমাদের থামিয়ে দেওয়া হতো, বলা হতো না, আমরা এখনো নিশ্চিত নই। তুমি কিভাবে জানো এটা? আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফকে নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি নাকি হামাসের মিডিয়া টিমের সদস্য ছিলেন। এই তথ্যের কোনো উৎস না থাকলেও তা প্রচারিত হয় বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে। এর বিরোধিতা করায় বিবিসি অফিস থেকে নিষিদ্ধ হন শালাবি। তিনি বলেন, গাজা নিয়ে বিবিসির কভারেজে রয়েছে অলসতা আর প্রাতিষ্ঠানিক পক্ষপাত। তার মতে এই ধরনের সংবাদ শুধু সাংবাদিকদেরই সুনাম নষ্ট নয়, বিপদ ডেকে আনে সেই সব প্রতিবেদকদের জন্য যারা গাজা থেকে সত্য তুলে ধরতে চান। সত্য প্রকাশের দায়ে যখন সাংবাদিক হারান তার কর্মস্থল, তখন প্রশ্ন ওঠে, গণমাধ্যমের স্বাধীনতা আসলে কোথায়? একইভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন ইসরায়েলি সংসদের 2 সদস্য, আয়মান ওদেহ ও ওফার কাসিফ। কনেসেট অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তারা তুলে ধরেছেন একটি পোস্টার, যেখানে লেখা ছিল রেকগনাইজ প্যালেস্টিন। এর পরপরই দুজনকেই সংসদ থেকে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা। এ ব্যাপারে আয়মান ওদেহ তার এক্স প্ল্যাটফর্মে লিখেন, আমি শুধু সেই দাবি তুলেছি যা গোটা বিশ্ব জানে, এখানে 2টি জাতি আছে এবং কোনো জাতি বিলীন হবে না। এই 2 সংসদ সদস্য বহুদিন ধরেই ইসরায়েলের দখলনীতি ও ফিলিস্তিনের সহিংসতার বিরুদ্ধে কথা বলছেন। গাজা নৃশংসতার বিরুদ্ধে এখন পৃথিবীর নানা প্রান্তে উচ্চারিত হচ্ছে এক সুর, সত্য ও মানবতার পক্ষে এক কণ্ঠস্বর, যেখানে সীমান্ত, ধর্ম বা জাতি কিছুই আলাদা করতে পারছে না মানুষের বিবেককে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।
আবারও দেশের খবর। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রামেও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বিকেলে নগরের দামপাড়া ওয়াসা মোড়ে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ উল্লাহ, জামায়াত নেতা শামসুজ্জামান হেলালি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি লুৎফুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা জামায়াতে ইসলামীর 5 দফা দাবিগুলো হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্বাচন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। বন্দরনগরী চট্টগ্রামে গ্রোসারি পণ্যের বাজারে অনেক নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমে এসেছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে ডাল জাতীয় পণ্য। বাজারে দেশি পেঁয়াজের যথেষ্ট যোগান থাকায় আপাতত আমদানি করা পেঁয়াজের নির্ভরতা কমেছে। একইভাবে কমেছে মশলা জাতীয় পণ্যের দামও। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাকে ট্রাকে পেঁয়াজ, পাইকারি বিক্রেতাদের আড়তে পেঁয়াজ। খাতুনগঞ্জের বাজারে এখন দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যা পাইকারি দাম কেজিতে 70 টাকার উপরে নিচে বিক্রি হচ্ছে। আদা, রসুনের সরবরাহও যথেষ্ট, দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে। রসুন 135, 140, আদা হলো আপনার 130, 235 চাইনারটা। পেঁয়াজ আগে যেমন আমদামি মানুষজন কম ছিল, তখন আমদামিও কম হতো। এখন মানুষজন যখন বাড়ছে, চাহিদাও বাড়ছে, আমদামিও বেশি হচ্ছে, উৎপাদনও বেশি হচ্ছে। 20-25 গাড়ি চাহিদা আছে এখানে। অত 20-25 গাড়ি মানে এক গাড়িতে 13 টন করে এইসব করে হিসাব করেন। দৈনিক 20 গাড়ি, 20-25 গাড়ির মাল সেল হয় খাতুনগঞ্জ থেকে। আদা রসুন, আদা হলো ইন্ডিয়ার দখলে, ইন্ডিয়া চায়না, আর চায়নার রসুনটা হলো চায়নার দখলে। পেঁয়াজের ওটা আজকের বাজার চলতেছে 70-72। ডাল জাতীয় পণ্যের পাইকারি বাজারেও স্বস্তি আছে। কোনো কোনো ডাল কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে এসেছে। সরবরাহে নেই কোনো ঘাটতি। চিনি বিক্রি হচ্ছে 95 টাকা কেজি দরে। ভোজ্য তেলের দাম নতুনভাবে নির্ধারণ হচ্ছে বলে পাইকারি বিক্রেতারা জানান। পাম অয়েল গতকাল চলছে যে আপনার 6040 থেকে 6060 টাকা বিকেলবেলা পর্যন্ত 6060 টাকা প্রতি মণ বিক্রি হয়েছে। ভেজিটেবল অয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনে 13 টাকা করে বাড়াইছে। সোয়াবিনে প্রতি লিটারে বোতলে বাড়াইছে 6 টাকা করে প্রতি লিটারে, আর খোলা সোয়াবিনে বাড়াইছে প্রতি লিটারে 3 টাকা করে। যেটা আমমার্কা বলে আপনার মোটা মুসর, যেটা সেটা 85 টাকা চলতেছে বর্তমান বাজারে। আর যেটা চিকন মুসর, যেটা বাইরে থেকে আসে, ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে, সেটা আপনার বাজারে চাই 150 টাকা। মোটর ডাল চলতেছে আপনার 46 টাকা, 44। মোটর ডাল যে 46 টাকা। মশলা, মরিচ, হলুদে, জিরা, এলাচি সহ সকল নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে। পাইকারিতে শুকনো মরিচের কেজি সর্বনিম্ন 120 টাকায় বিক্রি হচ্ছে। মশলার বাজার এখন আগের তুলনায় সব কিছুর মশলার বাজার এখন অনেক পড়তির দিকে বাজার। যেমন জিরা বলেন, তারপর এই আপনার মরিচ বলেন, আর জিরার সাথে লবঙ্গ, এলাচ, দারচিনি ইত্যাদির বাজার অনেক আগের থেকে অনেক। এলাচির দাম তো 200-300 টাকা করে কমে গেছে প্রতি কেজি। 4100, 4200 এই দামে। জিরা, ইন্ডিয়ান জিরার বাজার সর্বোচ্চ যেটা একদম 1 নম্বর জিরা, এটা 530 টাকা কেজি। খুচরা যারা বিক্রি করে ওরা ওদের মতো করে বিক্রি করে। পাইকারি মার্কেট আর খুচরা মার্কেটের ভিতর কতটুকু ডিফারেন্স থাকা প্রয়োজন, এটা প্রশাসনে ভালো বুঝবে। তবে পাইকারি বাজারে দাম কমার প্রভাব খুচরো বাজারে দেখা যায় না। এই জন্য বাজারের তথ্য আদান প্রদানের ব্যবস্থা ও বাজার মনিটরিং করা গুরুত্বপূর্ণ। তাতে ভোক্তারা চলতি বাজার মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে, আর শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,673.39, যা গতকালের চেয়ে শতকরা 0.36 কম। এছাড়া সিএসএ 30-এর মূল্য সূচক দাঁড়ায় 11,700.27, যা গতকালের চেয়ে শতকরা 0.56 কম। আজ 207টি কোম্পানির 17,10,865টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 15,83,27,000 টাকারও বেশি। এর মধ্যে 74টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 104টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। আবুধাবিতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শাহিদি। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হয়। প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 5 উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় 81 রানের হার বরণ করে। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়ে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ, কারণ ওয়ানডের আগে 3 ম্যাচের টি-20 সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। টি-20 সিরিজের সফলতার সেই ধারাবাহিকতা ওয়ানডেতে ধরে রাখতে না পারায় আফগানদের সামনে হোয়াইট ওয়াশের লজ্জার মুখ পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 49 এবং সূর্যাস্ত 5টা 28 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1টা 37 ভাটা সকাল 7টা 55। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 47 এবং ভাটা রাত 9টা 10